সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। দর্শক, 125তম পর্ব আজ। আমরা কথা বলবো আজ গাউট বাত রোগ এবং তার চিকিৎসা নিয়ে। দর্শক, গাউট রোগে আক্রান্ত আছেন এমন অনেকেই আমাদের আশেপাশে আছেন। তারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন এবং এই সমস্যা থেকে আসলে পরিত্রাণ চান। গাউট নিয়ে বিস্তারিত জানতে চান, তাদের জন্যই আজকের এই আয়োজন। দর্শক, গাউট বাত নিয়ে আজ বিস্তারিত আমরা কথা বলবো। আমাদের এই আয়োজনটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমরা আমাদের কথাগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং বিশেষ করে যারা গাউট বাতে আক্রান্ত তারা উপকৃত হতে পারে। দর্শক, আমাদের সাথে আজকের এই চমৎকার আয়োজনে যুক্ত হয়েছেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যার, এফসিপিএস, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, এসএসসিপি মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে এবং রাষ্ট্রবিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। আমি রাজ টিভির পরিবারের পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে এবং ডেল্টা ফার্মা লিমিটেডের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই স্যার, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সরাসরি দেখছেন রাজ টিভির পর্দায় গাউট বাত রোগ এবং তার চিকিৎসা নিয়ে আজকের এই আয়োজন। দর্শক, কোনো প্রশ্ন যদি থাকে গাউট বাত সংক্রান্ত, আমাদের মন্তব্য সেকশনে লাইভ চলাকালীন সময় আপনাদের নাম, বয়স এবং প্রশ্নের কথা কিংবা সমস্যার কথা বিস্তারিত লিখে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। দর্শক, আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিট। সঞ্চালনায় আছি আমি ডাক্তার শারমিনা হাসানা। আমরা আর দেরি না করে আমাদের মূল আয়োজনে চলে যাই। আমি শুরুতেই ডাক্তার মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যারের কাছ থেকে জেনে নিব, স্যার, গাউট বাত রোগ, এই রোগটি আসলে কি স্যার? জি, ধন্যবাদ এটা প্রশ্নের জন্য। আসলে গাউট নিয়ে অনেকেরই অনেক আহ, আহ, ধারণা বা মিসকনসেপশন আছে। ধারণা ধারণা যে ইউরিক অ্যাসিড বেড়েছে, আমাকে গাউট বাত হয়েছে। আসলে গাউট বাত বলতে গেলে তার কিছু সুনির্দিষ্ট লক্ষণ থাকলে আমরা গাউট বলতে পারি। যেমন হচ্ছে সাধারণত উম, আহ, হঠাৎ করে একটা মানুষ যদি অনুভব করে পায় বৃদ্ধাঙ্গুলিতে যে, যেটা সবচেয়ে বড় যে বৃদ্ধাঙ্গুলি, সেটাতে তীব্র ব্যথা হলো, এবং সেই তীব্র ব্যথাটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বা মিড নাইটে মধ্যরাতে ঘুম ভেঙে গেলে এতটাই অসহনীয় ব্যথা, এবং বলা হয় যে ওয়ার্স্ট এভার পেন, যে জীবনে এরকম অসহনীয় ব্যথা হয়নি কখনো এরকম। তো এরকম ব্যথাটা এভাবে 4-5 দিন বা 5-7 দিন থাকলো, তো হলো, আবার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে হলো, অথবা একই বৃদ্ধাঙ্গুলিতে আবার বারবার অ্যাটাক হতে পারে। তো এই ধরনের যদি লক্ষণ থাকে, তাহলে আমরা প্রাথমিকভাবে ধারণা করি যে মানুষটার গাউট নামক বাত হয়েছে। সাথে সাপোর্টিভ পরীক্ষা যেগুলো বলা হয়, যে সিরাম ইউরিক অ্যাসিড লেভেলটা যদি বেশি থাকে, তারপর আরো কিছু বিশেষ টেস্ট আছে, যেমন আলট্রাসোনোগ্রামের মাধ্যমে রোগটাকে নির্ধারণ করা যায়। তারপর হচ্ছে তীব্র যে জায়গাটা ফুলে গেছে ওখান থেকে একটু ইঞ্জেকশনের মাধ্যমে রস নিয়ে পরীক্ষা করে সেই গাউট বাতের যে মূল ক্রিস্টাল যে লবণ, লবণ পরীক্ষা করে ওটাকে কনফার্ম হয়ে যায়। মূল কথার উদ্দেশ্য হচ্ছে যে আসলে শরীরে যে কোনো ব্যথা হলেই গাউট বাত হয়ে, কিন্তু বিষয়টা তা না। সুতরাং গাউট বাতের সুনির্দিষ্ট লক্ষণ আছে, যেটা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সাধারণত শুরু হয় ইন মোস্ট অফ দ্য কেসেস। হ্যাঁ, কখনো কখনো এরকম হতে পারে যে কারো শুধু হাঁটু থেকে শুরু হয়েছে, বা অ্যাঙ্কেল বা পায়ের গোয়ালি থেকে শুরু হয়েছে, কিন্তু 80-85% ক্ষেত্রেই এই রোগের উপসর্গ বা উৎসটা হয়েই পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে আর কি। সুতরাং এই ধরনের লক্ষণ থাকলে এটা গর্ভপাত হতে পারে, তখন আপনি শীঘ্রই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন এই ধরনের লক্ষণ থাকে। অসংখ্য
ধন্যবাদ স্যার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু স্যার বললেন। আসলে আমরা জয়েন্টে ব্যথা মানেই মনে করি হয়তো বা গাউট বাত, কিন্তু বিষয়টি কিন্তু এমন নয়। এখানে আসলে গাউট বাত কিনা এই সিদ্ধান্তে পৌঁছবেন একমাত্র চিকিৎসক, এবং তার জন্য আরো তার অনেক ইনভেস্টিগেশন কিংবা আরো অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, যার মাধ্যমে একজন চিকিৎসক আসলে এই রোগটি নির্ণয় করেন। স্যার, এই যে আমাদের গাউট বাত সম্পর্কে বললেন, এক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলিতে প্রচন্ড ব্যথা হওয়ার কথা বললেন স্যার। এই ব্যথাটা কি সবসময় থাকে, নাকি স্যার এটা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ স্যার এই ব্যথাটা দেখা দেয় স্যার? হ্যাঁ, 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 ধন্যবাদ ডক্টর সোনা, যে এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন। যে আমি বলবো যে এই ব্যথাগুলো সবসময় থাকে কিনা। এইটাই হচ্ছে গাউটের একটা বিশেষ পার্থক্য, যে অন্যান্য বাত থেকে এই গাউটের পার্থক্য, যে অন্যান্য সবসময় থাকে, মানে ম্যাক্সিমাম সময় ঘুম থেকে উঠে যে হঠাৎ তীব্র ব্যথা হলো, 4-5 দিন থাকলো, তারপর দেখা গেল কি মাস কোনো ব্যথা নাই, অথবা দিন কোনো ব্যথা নেই, বা 3-4 মাস বা কয়েক মাস কোনো ব্যথা নেই, আবার হঠাৎ করে আবার এরকম একটা তীব্র ব্যথা হলো। তো অন্যান্য বাতের সাথে এই বাতের প্রধান পার্থক্যই হচ্ছে যে অন্যান্য বাতগুলো সবসময় থাকে, মানে প্রতিদিনই তার আক্রমণ বা তার কষ্টটা অনুভব হয়, কোনোদিন বেশি কোনোদিন কম। কিন্তু গাউটের ক্ষেত্রে যখন আক্রমণ হবে, তীব্র আক্রমণ হবে, আবার মাঝখানে সপ্তাহে করে পেশেন্ট মোটামুটি ব্যথা মুক্ত থাকে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে ব্যথাটা লাগাতার হতে পারে, যারা শুরু থেকে চিকিৎসা করেন না, অথবা শুরুতে হঠাৎ হঠাৎ ব্যথা হলে এটাকে অবহেলা করেছেন, এটা গুলো হতে থাকে, তখন একটা পর্যায়ে সেটা আমরা বলি ক্রনিক গাউট হয়ে যায়, সে একটা লাগাতার রূপে ধারণ করতে পারে, মানে হচ্ছে তো ব্যথাটা সবসময় থাকতে পারে। কিন্তু এটা হয় যারা বারবার অ্যাটাক হয় এবং যারা চিকিৎসা করান না তাদের ক্ষেত্রে। তো এটাতে এটাও বোঝা যায় যে গাউট বাতকে অবহেলা করার সুযোগ নেই। যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু সে ক্রনিক বা দীর্ঘমেয়াদী বাতে রূপান্তরিত হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করার জন্য। দর্শক, গাউট বাতের ক্ষেত্রে কিন্তু স্যার যেটি বলছিলেন, এই ব্যথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি ক্রনিক গাউট না হয়ে থাকে, এটা কিন্তু সব সময় থাকে না, এই অ্যাটাকটা হঠাৎ করে হয়। আর সুতরাং আমরা আসলে যাদের গাউট বাত রোগ ডায়াগনোসিস হয়েছে, আমরা কিন্তু চিকিৎসা নিব, কেননা যদি চিকিৎসা না নেওয়া হয় একটা সময় গিয়ে আসলে এই ব্যথাটা সব সময় থেকে যাবে, এবং সেটা খুবই পীড়াদায়ক একটি কন্ডিশন। আমার মনে হয় যে আমরা কেউই চাই না এই পরিস্থিতিতে পড়তে। স্যার, এই যে বলছিলেন যে গাউটের অ্যাটাকটা মাঝে মাঝে হঠাৎ করে হয়, স্যার এই হঠাৎ করে হওয়ার পেছনে কি কোনো কারণ আছে স্যার, কোনো ট্রিগারিং ফ্যাক্টর আছে? কিংবা একটু মোটা দাগে যদি জানতে চাই আসলে গাউটের এই ব্যথাগুলো কেন হচ্ছে স্যার? হুম, হুম, আচ্ছা, ধন্যবাদ, এটা একটা বেশ ভালো প্রশ্ন। এবং বলা চলে যে গাউটের ডেফিনেটলি কিছু না কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে, কিন্তু মূল কথা হচ্ছে এটা কেন হচ্ছে, যেটা যেটা বলা হচ্ছে। তো এর জন্য আমি যেটা বলবো যে আসলে গাউটটা আসলে হচ্ছে যে আমরা বলি মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল নামক একটা বিশেষ ক্রিস্টাল বা লবণ। এই লবণটা যদি জয়েন্টে নানা প্রদাহ কারণে বেশি ডিপোজিশন হয়, তখনই এই আক্রমণগুলো ঘটে থাকে। তবে এটা কাদের ক্ষেত্রে হয়, কিছু রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিপূর্ণ কোনো কন্ডিশন আছে কিনা, যে কন্ডিশনে এই আক্রমণের প্রভাবটা পড়তে পারে কিনা। ইয়েস, কিছু কিছু কন্ডিশন বা কি বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যেমন বলা হয়ে থাকে যে আমাদের যারা ওবেস, যারা একটু স্থূলকায়, তাদের গাউটের প্রকোপনটা বেশি। যাদের হৃদরোগ আছে, হাই কোলেস্টেরল আছে, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, এই ধরনের রুগী, তারপর সিকিডি বা কিডনি রুগী, আহ, এই ধরনের রুগীদের কিন্তু গাউটের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো গাউট হলেই, সুতরাং আমাদেরকে এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনো কন্ডিশন আছে কিনা সেটা আমাদেরকে বিবেচনা করতে হয়। সেটা এরপরে যারা অ্যালকোহলিক, যারা অ্যালকোহল পান সেবন করেন রেগুলার, তাদের ক্ষেত্রে। তো এই জন্য বেশ কিছু ঝুঁকিপূর্ণ কন্ডিশন আসে, যেসব কন্ডিশনে গাউট হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার, জেন্ডার ভেদে কি গাউটের আক্রান্ত হওয়ার সম্ভাবনার কোনো আসলে তারতম্য আছে স্যার, মেল ফিমেল ভেদে? হুম, 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 অবশ্যই, অবশ্যই সেটা আছে। তো আমি যেটা বলি যে আসলে গাউট মূলত
পুরুষতান্ত্রিক রোগ, মানে পুরুষদের বেশি হয়। তো আমি বলবো যে আল্লাহ তাআলা মহিলাদের জন্য এই ব্যাপারে একটা বিশেষ ব্লেসিংস আছে, যে মহিলাদের যতদিন পর্যন্ত তাদের মাসিক বা মেনস্ট্রুয়েশন কন্টিনিউ থাকে ততদিন পর্যন্ত মহিলাদের কিন্তু গাউট হয় না। সো মহিলাদের গাউট হওয়ার প্রবণতাটা অনেক কম। যদি হয়ও, তাহলে 60 বা 65 পরে গাউটের প্রক্রমণটা হয়ে থাকে। 60 বা 65-র আগে গাউট আক্রমণ হয় না, তাদের ক্ষেত্রে আক্রমণ সাধারণত করে না। সুতরাং এই যে তাদের মাসিকের কন্ডিশনটাই তাদেরকে বেশ কিছু হরমোনের, যে মহিলাদের যে ইস্ট্রোজেন বা এই হরমোনের প্রভাবে তারা কিন্তু গাউটের আক্রমণটা থেকে অনেকটুকুই তারা মুক্ত থাকেন। সুতরাং এটা আসলে মূলত পুরুষদেরই রোগ। অনেক ক্ষেত্রে আমাদের সমাজে ধারণা থাকে যে এম, একটা 20, 25 বা 30 বছরের মহিলা হঠাৎ হাঁটু ফুলে গেছে, হ্যাঁ দেখা যাচ্ছে কখনো কখনো তারা ইউরিক অ্যাসিড করিয়ে ফেলেন, অথবা ঘটনাক্রমে ইউরিক অ্যাসিড বেশি পাওয়া গেল এবং বলা হলো যে উনি গাউটে ভুগছেন এবং গাউটের ওষুধ সরি গাউটের ওষুধ বা চিকিৎসা উনি সেবন করছেন। তো এটা আসলে সব ক্ষেত্রে ঠিক না। কারণ মহিলা, যেটাই বললাম, যে যতদিন পর্যন্ত মহিলাকে মাসিক থাকবে ততদিন পর্যন্ত মহিলাদের গাউট হওয়ার তেমন কোনোই সম্ভাবনা নাই। যদি খুব বিশেষ কিছু রেয়ার কন্ডিশন আছে, ওগুলো ছাড়া সাধারণত এটা হয় না। সো মহিলাদের এই বয়সে যদি 50-এর নিচে যদি হাঁটু ফোলা, তারপর জয়েন্ট পেইন, ব্যাক পেইন যদি হয়ে থাকে, সেটা যে কোনো বাত হইতে পারে অ্যাক্সেপ্ট গাউট, সেটা আমরা বলতেই পারি। অসংখ্য ধন্যবাদ স্যার এই বিষয়টি পরিষ্কার করার জন্য আমার দর্শকদের সামনে। আর স্যার, এই যে গাউট বাত নিয়ে কথা বলছি, গাউট বাত রোগ ডায়াগনোসিস করার উপায়টা কি স্যার? একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। এই যে ডায়াগনোসিসের জন্য যেটা বললাম, যে প্রথমত তার লক্ষণটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে মানে একটা হচ্ছে আমরা বলি মনো আর্টিকুলার প্রেজেন্টেশন, মানে একটা জয়েন্ট আক্রান্ত হয়। এখন যদি হয় যে না আমার সকালবেলা ঘুম থেকে করে সবগুলো জয়েন্ট ব্যথা হয়ে থাকে, আড়ষ্ট হয়, হ্যাঁ, সেটা কখনো গাউট বাতের লক্ষণ সাধারণত হতে পারে না, এটা হয় না। তো হইতে পারে যেটা বললাম ক্রনিক গাউট, দীর্ঘমেয়াদী ভুগতে ভুগতে আস্তে আস্তে সব জয়েন্ট ধরেছে, সেটা পরবর্তী কন্ডিশন, কিন্তু ফার্স্ট অ্যাটাক শুড বি মনো আর্টিকুলার, যে একটা জয়েন্ট হবে। সাধারণত বৃদ্ধাঙ্গুলি, কারণ বৃদ্ধাঙ্গুলি দিয়ে ব্যথা শুরু হলো, তার গাউট বাত হওয়ার সম্ভাবনা বেশি। তো যেটা বললাম, 10 থেকে 15% ক্ষেত্রে হাঁটু বা পায়ের গোয়ালি থেকে শুরু হতে পারে বা আদার জয়েন্ট থেকে হতে পারে, বাট দিস ইজ লেস কমন। 2 নাম্বার হচ্ছে যে হঠাৎ তীব্র অ্যাটাক হওয়া এবং ব্যথামুক্ত, বেশ কয়েকদিন বা কয়েক মাস ব্যথামুক্ত থাকা। 3 নাম্বার হচ্ছে কিছু বিশেষ টেস্ট, এর মধ্যে একটা আছে যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা, এটা আগে। সো ইউরিক অ্যাসিড বেশি হলেই যে গাউট হয়ে গেল তা না, সুতরাং উই হ্যাভ টু কম্বাইন উইথ দি সিমটমস। এই লক্ষণের সাথে ইউরিক অ্যাসিডের সিমটমটা মানে মিলতে হবে। এর প্রসঙ্গে একটু ঘটনা বলে থাকি, বলে নিয়ে একটা একটু বলতে চাই যে একটা কথা আছে এসিমটোমেটিক হাইপার ইউরেসিমিয়া, যে আমাদের দেশে বা গ্লোবালি অনেক জায়গাতেই আছে, যে অনেক মানুষেরই টেস্ট করলে ঘটনাক্রমে ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি পাওয়া যেতে পারে। কিন্তু ইউরিক অ্যাসিড বেশি হওয়া মানেই যে গাউট বাত হয়ে গেছে বা গাউট হয়ে গেছে, বিষয়টা তা না। এটা কিন্তু আমাদের সমাজে অত্যন্ত একটা ভুল প্রচলিত ধারণা যে আমার ইউরিক অ্যাসিড বেশি। সে ফর এক্সাম্পল আমার হোক বা ডক্টর স্বর্ণার কখনোই ইউরিক অ্যাসিড লেভেল টেস্ট করা হয়নি। এখন যদি আমরা ঘটনাক্রমে টেস্ট করে দেখি যে আমাদের আল্লাহ না খুঁজে ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি আছে, তাহলে কি আমরা গাউটি রুগী হয়ে গেলাম? বিষয়টা কিন্তু তা না। সো আমরা টেস্টকে চিকিৎসা করব না, চিকিৎসা করবো তার লক্ষণকে এবং রোগকে, সেটা। তো এই জন্য যখন এই সিমটম থাকবে তখনই আমরা ইউরিক অ্যাসিড লেভেল আমার টেস্টটা করব, আদারওয়াইজ করার কোনোই প্রয়োজন নেই। এটা আমাদের অযথা আমরা অনেক ক্ষেত্রে টাকা নষ্ট করি শুধু ইউরিক অ্যাসিডের ব্যাপারটা চিন্তা করে, সেটা। তারপর হচ্ছে যেটা বললাম যে আধুনিক ইয়াতে বিশ্বে এখন আল্ট্রাসোনোগ্রাম আমাদের দেশেও হচ্ছে, আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতেও হচ্ছে, যে আমাদের আল্ট্রাসোনোগ্রাম করে গাউটের আমরা বলি ডাবল কন্ট্রোল সাইন, যেটা বিশেষ চিহ্ন পাওয়া যায়, যেটা সাধারণত অন্য কোনো রোগে ওই চিহ্নটুকু পাওয়া যায় না, যে এই সাইনটুকু পাইলে আমরা এই ব্যক্তির গাউট হয়েছে। এটা আল্ট্রাসোনোগ্রাম খুব ক্লিয়ার কাট বলে দিতে পারে যে এই মানুষটার গাউট বাত না অন্য বাত, এটা খুব সুন্দরভাবে নিশ্চিত ভাবে করা যায়। ওখান থেকে নিয়ে পরীক্ষা করে মাইক্রোস্কোপের নিচে আমরা বলতে পারি যে এই মনোসোডিয়াম ইউরিক ক্রিস্টাল যে লবণটা, লবণের উপস্থিতিটা আমরা খুব সুন্দরভাবে মাইক্রোস্কোপের নিচে আমরা পেয়ে এটা বলতে পারি। আর একই সাথে আমরা বলি যে কিছু কোমরবিডিটি দেখা,
যে সমসাময়িক কিছু রোগ আছে কিনা, এই ব্যক্তিটা ডায়াবেটিস আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা বা হার্ট ফেলিউর আছে কিনা, তো কিডনি রোগ আছে কিনা, হাই কোলেস্ট্রল আছে কিনা, তারপর হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের উনি ভুগছেন কিনা। সুতরাং গাউট হলে শুধু গাউটের চিকিৎসাই করলে হবে না, আনুষঙ্গিক এই রোগগুলোকেও চিকিৎসা করা লাগবে। আদারওয়াইজ কিন্তু বারবার এই মানুষটা অ্যাটাক হতে থাকবে। সো গাউট রোগকে যদি, যেটা আপনি প্রশ্ন করেছেন যে রোগ ডায়াগনোসিসের জন্য কি টেস্ট করতে পারে, সুতরাং গাউটের টেস্টের পাশাপাশি এর সমসাময়িক বা ঝুঁকিপূর্ণ কন্ডিশন গুলো আছে কিনা সেগুলোকেও আমরা রোগীর ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে হবে, কনফার্ম হতে হবে যে এটার সাথে এই ঝুঁকিগুলো কন্ডিশন গুলো আছে কিনা। তাহলে আমার ডায়াগনোসিসটা কমপ্লিট হবে এই মানুষটার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, একটা ডায়াগনোসিস হওয়ার পরে ব্যাপারটা আসে আসলে চিকিৎসায়। গাউট বাত রোগের চিকিৎসার ধরনটা কেমন স্যার? না, চিকিৎসার ক্ষেত্রে যেটা বলবো যে চিকিৎসাটা হচ্ছে ডিপেন্ড করে যে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, যেমন বয়স, কিডনি স্ট্যাটাস কিরকম, তারপর হচ্ছে তার এই ঝুঁকিপূর্ণ কন্ডিশন গুলো আছে কিনা যেগুলোতে গাউটের হবার প্রবণতাটা বেড়ে যায়, সুতরাং এগুলোর উপর ডিপেন্ড করে। তো মোটা দাগে যদি বলি, কারো কারো এমনও হইতে পারে জীবনে একবার গাউটে অ্যাটাক হয়েছে, আর কখনোই হয়নি, কিন্তু এই ব্যক্তিকে আমাকে আর চিকিৎসা করার প্রয়োজনও নেই। সুতরাং হোয়াট ইজ রিকমেন্ডেড, যে বলা হচ্ছে কারো যদি বছরে 2বার অ্যাটাক হয়ে থাকে, 1 বছর 2বার বা তার বেশি অ্যাটাক হয়ে থাকে, সুতরাং কোনো কারো যদি আমার এখন হলো, আল্লাহ না করুক, এরপরে আবার 6 মাস পরে আরেকটা অ্যাটাক হলো, তাহলে আমি কিন্তু গাউটের চিকিৎসার ইন্ডিকেশনের মধ্যে পড়ে গেছি। ইন্ডিকেশন মানে চিকিৎসার জন্য আমি একজন উপযুক্ত রোগী হিসেবে বিবেচিত হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে কিন্তু আমাকে এই চিকিৎসার মধ্যে নিয়ে আসতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, সুতরাং মোটা দাগে আমরা বলি 2 বা ততোধিক যদি গাউটের অ্যাটাক হয়। 2 নম্বর হচ্ছে আহ, উম, যেটা বললাম যে কারো যদি কিডনি রোগী থাকে, তাহলে একটা আক্রমণের পরেই কিন্তু এই ব্যক্তিকে আমাকে গাউটের চিকিৎসায় নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে মানুষটা যদি আহ, অল্প বয়সে গাউটে অ্যাটাক হয়ে থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে বয়স 40-এর নিচে গাউটে অ্যাটাক হয়ে থাকে, হ্যাঁ, সুতরাং অল্প বয়সে যদি কারোতে অ্যাটাক হয়ে থাকে, সেটা কারণ অল্প বয়সে কারো যদি, আমরা অনেকেই সমাজে পাই যে 30 বছর 35 বছরে যদি গাউটে অ্যাটাক হয়ে গেছে, তাহলে বলা হচ্ছে যে অল্প বয়সে গাউটে অ্যাটাক হলে তাহলে তার চিকিৎসাটা শুরু করে দিতে হবে। কারণ অল্প বয়সে গাউটে অ্যাটাক হওয়া শুরু হওয়া মানেই হচ্ছে ভবিষ্যতে তার বাকি জীবনে আরো অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে। সুতরাং এই ঝুঁকি কমানোর জন্য তাকে গাউটের চিকিৎসা দিতে হবে। তো এই জন্য উম, আমি যদি মূল সামারাইজ করতে চাই, একটা হচ্ছে গাঁটুর চিকিৎসা সবার প্রয়োজন নেই। জীবনে একবার অ্যাটাক হয়েছে আর কখনোই হয়নি, তাকে চিকিৎসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে এসিমটোমেটিক হাইপার ইউসিমিয়া, যাদের শুধু টেস্ট পজিটিভ কিন্তু তার লক্ষণ গাঁটের সাথে কোনোভাবেই যায় না। দেখা যাচ্ছে অনেকে ব্যাক পেইন আছে, কোমর ব্যথা আছে, মাথা ব্যথা আছে, ঘাড় ব্যথা আছে, ইউরিক অ্যাসিড লেভেল বেশি পাইলো, তাতে উনিও গাউটের চিকিৎসা করতে, এই ধরনের রোগী গাউটের চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই। তো সিমটমের সাথে লক্ষণের সাথে এটা মিলতে হবে। 3 নম্বর হচ্ছে যে এই বিশেষ কিছু কন্ডিশন আছে, এই বিশেষ কন্ডিশন গুলো যদি ফুলফিল হয়, তাহলে ওই ব্যক্তিকে গাউটের চিকিৎসা আমাকে করা লাগবে। ধন্যবাদ স্যার। স্যার, কি ধরনের মেডিকেশন দেওয়া হয় এই গাউট বাতের রোগ চিকিৎসা করার ক্ষেত্রে? মেডিকেশনের ক্ষেত্রে আসলে বলতো গাউটের চিকিৎসাটাকে আমরা 2 ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রিটমেন্ট হতে ফ্লেয়ার, যখন হঠাৎ করে একটা আক্রমণ হলো তখন ওই ফ্লেয়ারের চিকিৎসা করা। 2 নম্বর হচ্ছে ফ্লেয়ারের পাশাপাশি প্রফিল্যাক্টিক ট্রিটমেন্ট, যাতে ভবিষ্যতে আর যাতে গাউটের আক্রমণ না হয়, সেই এই প্রকোপটাকে কমিয়ে নিয়ে আসার জন্য চিকিৎসা। সো একটা প্রফিল্যাক্টিক ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ফ্লেয়ারের ট্রিটমেন্ট। ফ্লেয়ারের ট্রিটমেন্টের মধ্যে কিছু ওষুধ আছে, যেটা হচ্ছে বলা হচ্ছে যে উম, আমার উদ্দেশ্যই হচ্ছে আমার তাৎক্ষণিকভাবে ব্যথাটাকে কমিয়ে দেওয়া। যেমন এটা ব্যথানাশক ওষুধ হতে পারে, কখনো চিকিৎসকের পরামর্শে কারো কারো ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড জাতীয় ওষুধ লাগতে পারে, যে পার্টিকুলার যারা কিডনি রোগী তাদের জন্য, এবং ওনারা তো সবসময় ব্যথা ওষুধ খেতে পারবেন না। তারপর হচ্ছে কলচিচিন নামক একটা ওষুধ আছে, সেটা খাওয়া। তো এগুলো হচ্ছে আমার প্রফিল্যাক্টিক, মানে
ট্রিটমেন্ট হচ্ছে গাউট ফ্লেয়ার, যে তাৎক্ষণিকভাবে ব্যথাটাকে দমনের ওষুধ। আর প্রফিল্যাক্টিক ট্রিটমেন্ট হচ্ছে বা ইউরেট অ্যাসিড, ইউরিক অ্যাসিড প্রফিল্যাক্সিস, যেটা বলা হয় ইউরিকোসোরিক এজেন্টস, যেটা উদ্দেশ্য হচ্ছে ইউরিক অ্যাসিডটাকে সবসময় একটা সাস্টেইন লিমিটে রাখা, যে সবসময় একটা নিয়ন্ত্রিত মাত্রায় রাখা। এই মাত্রাটা হচ্ছে ইউরিক অ্যাসিডের লেভেলটা সবসময় 6 মিলিগ্রামের নিচে রাখা। এরকম একটা সবসময় নিয়ন্ত্রিত মাত্রায় রাখার জন্য বেশি কিছু ওষুধ আছে, যেটা উদ্দেশ্যই হচ্ছে সবসময় ইউরিক অ্যাসিডটা কমায় রাখা এবং ভবিষ্যতে গাউটের অ্যাটাকটা যাতে আর না হয়। তো এই জন্য এরকম অ্যালোপিরিনল বা ফেভিকোস্ট্যাট এরকম বেশ কিছু ওষুধ আছে, সেগুলো দিয়ে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। মোটা তাকে আমরা যদি বলি, একটা হচ্ছে স্বল্পমেয়াদী ট্রিটমেন্ট, যেটা ব্যথাটাকে, কারণ গাউটের ব্যথা অসহনীয় ব্যথা। 2 নাম্বার হচ্ছে উম, যে দীর্ঘমেয়াদী চিকিৎসা, যাতে ভবিষ্যতে গাউটের প্রকোপ বা আক্রমণটা কমে হয় বা যাতে না হয়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য যে আসলে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু দুটো বিষয় একজন চিকিৎসক মাথায় রাখেন। এক হচ্ছে বর্তমানে তার ব্যথাটাকে কমানো, এবং পরবর্তীতে দ্বিতীয়ত পরবর্তীতে যাতে এই ব্যথাটার অ্যাটাক না হয়। স্যার এই চিকিৎসা প্রসঙ্গে জানলাম স্যার, একটি বিষয়ে জানতে ইচ্ছা করছে, এই চিকিৎসাটা কতদিন চালিয়ে নিতে হয় স্যার? যাক, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে যেটা বললাম যে গাউট ফ্লেয়ার বা তাৎক্ষণিক আরামের জন্য যেটা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 থেকে 7 দিন বা বা 14 দিন পর্যন্ত দেওয়া যেতে পারে, কোন রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে। কিন্তু যেটা প্রফিলাক্সিস বা প্রফিল্যাক্টিক ট্রিটমেন্ট, যাতে উদ্দেশ্যই হচ্ছে ভবিষ্যতে গাউট যাতে আর না হয় বা অ্যাটাকটা যাতে না হয়, সেটা কিন্তু সব সময়ের জন্য চালাতে হবে। সবসময়ের জন্য বলতে কতদিন, এটা বলা কঠিন। বলা হয়েছে লং টার্ম অথবা ইনডিফিনিট পিরিয়ডের জন্য, যে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা বন্ধ করা যাবে না। হ্যাঁ, এখন ইদানিং কিছু কিছু কনসেপ্ট বা বলা হচ্ছে যে এটা বন্ধ করা যেতে পারে, এটা খুবই লিমিটেড কন্ডিশনে। এটা আপনার চিকিৎসক নির্ধারণ করবেন যে কার ক্ষেত্রে করা যেতে পারে। চিকিৎসাটা কেন লং টার্ম চালানো প্রয়োজন? প্রয়োজন এই কারণে, আমি যদি চিকিৎসা না করি, এটা অন্য বাতের মতো না। যেমন এটা যেহেতু মাঝে মাঝে অ্যাটাক হয়, অন্য বাতগুলো যেমন সবসময় আমাকে কষ্ট দেয়, আড়ষ্টতা দেয়, এটা যেহেতু মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে ভালো থাকে। কিন্তু চিকিৎসাটা এই কারণে ইম্পর্টেন্ট, যদি চিকিৎসা না করি, তাহলে কি হলো, যে জয়েন্টটা এফেক্ট হচ্ছে বা আক্রমণ হচ্ছে, এটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আমরা বলি গাউটি ইরোশন, ইরোশন হয়ে এই জয়েন্টটা পুরো ড্যামেজ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে কিডনি এফেক্ট হতে পারে। এবং আমি এরকম কিছু রোগী পেয়েছি যে আহ, মানে ইয়াতে কিডনি এফেক্ট হয়ে পরবর্তী কিডনি ফেলিওর হয়েছে। 3 নাম্বার হচ্ছে ইউরোলিথিয়াসিস, যে কিডনিতে স্টোন বা পাথর হতে পারে। এবং 4 নাম্বার হচ্ছে টোফাসিয়াল গাউট। টোফাসিয়াল বাউল গাউট বলতে এই যে আঙুলের মাথায়, তারপর পায়ে বা এই কনুইতে বিভিন্ন জায়গায় গাউটের টোফাই তৈরি হতে পারে, যে এরকম ছোট ছোট গোটা গোটা গুটির মতো তৈরি হয়। তো ওখানে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল বা মনোসোডিয়াম ইউরিক ক্রিস্টাল গুলো ওখানে সে জমা হয়। সেটা ওটা যত জমা হবে, ওইটার নিচের জায়গাটা তত ক্ষয় বা ড্যামেজ হতে থাকে। সো মানে তাছাড়া এই ধরনের রোগীদের হার্ট অ্যাটাক বা হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও অনেকটা বেড়ে যায়। সো এই কারণে এই রোগের যদি আমি চিকিৎসা না করি, তাহলে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কন্ডিশন তৈরি হচ্ছে। তো দ্যাটস ওয়াই যখন গাউটের চিকিৎসা শুরু হবে, চিকিৎসা শুরু করতে হবে উইথ ডিউ ইন্ডিকেশন, যে সঠিক এই রোগের আসলে এই রোগীর ক্ষেত্রে গাউটের চিকিৎসার প্রয়োজন আছে কিনা। এবং যদি যথাযথভাবে চিকিৎসা শুরু হয়, তাহলে তার চিকিৎসাটা লাগাতার চালিয়ে যেতে হবে আনটিল যদি আপনার চিকিৎসক ফিল করেন যে না, এখন বন্ধ করা যেতে পারে। আদারওয়াইজ আপনি নিজ থেকে ওষুধ এটা বন্ধ করাটা ঠিক হবে না, কখনোই ঠিক হবে না। নাহলে কিন্তু বাকি কমপ্লিকেশন বা ঝুঁকিগুলো তৈরি হওয়ার ঝুঁকি বা আশঙ্কা তৈরি হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার মনে হয় দর্শক যারা দেখছেন আজ এই আয়োজনের পরে আমরা আরো বেশি সতর্ক হব, বিশেষ করে যাদের গাউট আছে। চিকিৎসা কিন্তু চালিয়ে যেতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আমরা কিছুদিন ওষুধ খেয়ে অনেকেই আছেন ওষুধ বাদ দিয়ে চিকিৎসকের সাথে কনসাল্ট না করে
এটা কিন্তু অনেক ভয়াবহ পরিণতির দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা আশা করছি এই ভুল কাজগুলো থেকে বিরত থাকবো। স্যার, যাদের গাউট বাত আছে তাদের চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন কিংবা ডায়েটারি হ্যাবিট নিয়ে কোনো স্যার বাঁধা ধরার নিয়ম আছে কিনা, এই বিষয়টি একটু জেনে নিতে চাই। হুম হুম। জি, এটাও খুবই একটা পার্টিনেন্ট ইম্পর্টেন্ট ইস্যু। যে গাউটের ব্যাপারে আমরা যেটা বলবো যে লাইফস্টাইল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন বলা হচ্ছে যারা ওবেসিটি আছে তাদের ক্ষেত্রে বলি যে বা স্থূলকায় যারা আছেন তাদের ওয়েট রিডাকশন, ওজনটা কমানো খুবই ইম্পর্টেন্ট। ডেলি এক্সারসাইজ করা, হাঁটা করা, এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত 20 মিনিট বা 30 মিনিট এক্সারসাইজ করা এই ধরনের রুগীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর বিষয় হচ্ছে খাদ্যাভ্যাসে কিছু বিধিনিষেধ আছে। তো এই বিধিনিষেধগুলো হচ্ছে কি, কিছু জিনিসকে আমরা ভাগ করি যে কিছু জিনিস খাবেন না, কিছু জিনিস খেতে পারবেন কিন্তু পরিমিত পরিমাণে, আরটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড, যেটা আপনি ইচ্ছে মতো খেতে পারবেন সেটা। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু জিনিস না খাওয়ার জন্য বলা হচ্ছে যে টোটালি অ্যাভয়েড করার জন্য। যেমন বলা হচ্ছে ওফাল। ওফাল মানে মগজ, ঘিলা, কলিজা, হ্যাঁ এই ধরনের মানে নট মিট প্রোডাক্ট অফ এন এনিম্যাল, যে গরু বা খাসি মাংস ছাড়া যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ওফাল। মগজ, ঘিলা, কলিজা এগুলোকে অ্যাভয়েড করা। কিছু কিছু সামুদ্রিক মাছ যেমন টুনা, সার্ডিন বা এইসব আর কি, এগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়েছে, এদের ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেশি থাকে। তারপর হচ্ছে যাদের অ্যালকোহলিজম অভ্যাস আছে তাদের অ্যালকোহলটাকে অ্যাভয়েড করা, বাদ দেওয়া। কোক, ফান্টা, 7 আপ বাদ দেওয়া, কারণ হাই ফ্রুক্টোজ। তারপর ওই সময় ফ্রুট জুসগুলোতেও অনেক মাত্রায় আর্টিফিশিয়াল, আমাদের দেশে যেগুলো ফ্রুট জুসে অতিরিক্ত আর্টিফিশিয়াল সুগার মিশানো থাকে। সো এই বিষয়গুলো আসলে আমাদেরকে অ্যাভয়েড করা লাগবে, একবারই বাদ দেওয়া লাগবে। কিছু জিনিস আছে অসম- ইন মডারেশন বা কমায় নিয়ে আসা। যে কমায় নিয়ে আসার ক্ষেত্রে হচ্ছে কি যে রেড মিট, গরু, খাসি এগুলো খেতে পারবে কিন্তু অল্প, বা অল্প পরিমাণে, বেশি খাবার না সেটা। আহ, আলগা লবণ, আলগা চিনি, অ্যাডেড সুগার, অ্যাডেড সল্ট, এটাকে বাদ দেওয়া বা একবারেই কমায় ফেলা সেটা। আর যে জিনিসগুলো আনরেস্ট্রিক্টেড খেতে পারবেন সেগুলো হচ্ছে অল টাইপস অফ ফ্রুটস, অল টাইপস অফ ভেজিটেবলস, যে সকল শাকসবজি, সকল ফলমূল। আমাদের দেশে একটা কমন ধারণা যে একটা অনেক ক্ষেত্রে একটা বিশাল ফর্দ ঝুলিয়ে দেওয়া হয় যে আসলে কি ফুলকপি, বাঁধাকপি, তারপর এরপরে মাটির নিচের এই ইয়া, তারপর হচ্ছে মটর, বুট এগুলো খাবেন না। এটা সম্পূর্ণ ভুল কথা। এটা 60-এর দশকের কথা, এই কথা এখন প্রচলিত না। এটা 60টা, আমরা এখন আম, মানে 2030-এর কাছাকাছি এগিয়ে যাচ্ছি। এই এই সময় এই কথা একেবারেই প্রযোজ্য না সেটা। সো সকল ধরনের ফুল, কপি, বাঁধাকপি হোক আর যেটাই হোক, সকল ধরনের ভেজিটেবলস এগুলো আপনি খেতে পারবেন ইচ্ছে মতো। বরং শীতের সময় এই গাউট প্রোগ্রাম হওয়াটা ভালো হয়েছে, কারণ শীতের সময় মানুষ, গাঁটু রুগীরা অনেকেই কষ্ট করে এগুলো খেতে পারেন না, ইচ্ছে করে খেতে পারেন না। কিন্তু আসলে এটা ঠিক না, আপনি এগুলি সবই খেতে পারবেন। অল টাইপস অফ ফ্রুটস বললাম, সকল ধরনের ফল। অল টাইপস অফ মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস, সকল ধরনের দুধ এবং দুগ্ধ জাতীয় জিনিস, চিজ হোক বা যেগুলো আছে দুধের আইটেম, এগুলো সবকিছু খাওয়া যাবে সেটা। এবং চিকেনের ব্যাপারে তো কোনো কথা নেই, আবার নদীর মাছে খেতেও কোনো কথা নেই সেটা। তো ডায়েটের রেস্ট্রিকশন কিন্তু খুবই অল্প। আমাদের দেশের মানুষরা সি ফিশ খুব বেশি খান না, ম্যাক্সিমামই নন অ্যালকোহলিক, অ্যালকোহল খান না। কিন্তু আমাদের বাদ দিতে হবে কি, মৌল ক্ষীরাগুলিতে কোক, ফান্টা, এতটুকু বাদ দিলেই কিন্তু গাউটের আমার বড় কাজ হয়ে যাচ্ছে। আর শীতকাল, বিয়ের মৌসুম, বিয়ের মৌসুমে আমরা যাতে বেশি বেশি না খেয়ে ফেলে এটা একটু খেয়াল রাখতে হবে। এতটুকু হলেই আমাদের কিন্তু গাউটের রেস্ট্রিকশনটা অনেকটুকুই হয়ে যায় সেটা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার দর্শকদেরকে, বিশেষ করে যাদের গাউট আছে তাদেরকে আশ্বস্ত করার জন্য, আমরা যখন একটা ডায়েটারি রেস্ট্রিকশনের বিষয় আছে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই। আমরা ভাবি যে আসলে কি খেতে পারবো, কিন্তু তার খুব চমৎকার ভাবে বলেছেন যে আমরা শুধুমাত্র গুটি কয়েক কিছু খাবার বাদে কিন্তু সবই খেতে পারবো, এবং অল্প কিছু খাবার লিমিটেড খেতে হবে। স্যার, আমার রোগীদের আমার দর্শকদেরকে স্যার আশ্বস্ত করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। স্যার, আয়োজনের শেষ পর্যায়ে আমরা শেষ করবার আগে কি বলতে চান দর্শকদের? জি, মানে কিছু বলতে হবে এখন?
জি স্যার, দর্শকদের উদ্দেশ্যে স্যার শেষ কিছু কথা যদি ও বলার আচ্ছা থাকে স্যার, সে কথাগুলো একটু আচ্ছা জেনে। আচ্ছা, জি। না, আমরা তো এতক্ষণ আলাপ করলাম গাউট নিয়ে। একটা হচ্ছে কি, যদি শেষ কথায় বলি যে গাউট কিন্তু আমাদের সমাজে অনেকেই ভুগে থাকেন, সেটা আছে। এবং গাউটের প্রকোপটা আমাদের দেশে একবারই কম না, এটা আছে। আবার এটাও ঠিক, সকল ব্যথাও কিন্তু গাউট না, যেটা আমি শুরুতে বলি যে শরীরে কোনো জায়গায় ব্যথা হলেই গাউট না। তো আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলি ব্যথা, হঠাৎ হঠাৎ ব্যথার সাথে এটা মিলাতে হবে। 2 নাম্বার হচ্ছে, আপনি যদি এটা সুন্দরভাবে আপনার লাইফস্টাইল মেনটেন করেন, কিডনি বিষয়টা সতর্ক থাকেন, হার্টের বিষয়ে, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, এই বিষয়গুলো এবং ওজনটাকে যদি আপনি স্বাভাবিক অবস্থায় রাখতে পারেন এবং রেগুলার এক্সারসাইজের মাধ্যমে কিন্তু গাউটের ঝুঁকিটুকু আপনার অনেকটুকুই কমানো সম্ভব। সো গাউটের চিকিৎসার একটা ইম্পর্টেন্ট অংশ কিন্তু হেলদি লাইফস্টাইল মেনটেন করা। সুতরাং আমরা যদি এটা করতে পারি, তাহলে আমাদের গাউটের, আমি মনে করি যে উম, ঝুঁকিটা কিছুটা হলেও আমরা কমাতে পারবো। তো এতটুকু বলেই আমার কথাটুকু শেষ করতে চাচ্ছি। আমরা আমাদের দর্শকদের সবাই সুস্থ সুন্দর এবং বলা চলে একটা ভালো আহ, সচেতনতামূলক জীবন আশা করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যার, আমাদেরকে চমৎকার ভাবে গাউট বা রোগ নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে আমাদের জানালেন। সেই সাথে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জেনেছি, কিভাবে gout রোগীরা ভালো থাকবেন। আর সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে পরিষ্কার হলো। আমি তাকে আবারও কৃতজ্ঞতা জানাই স্যার, আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি। দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমি ধন্যবাদ জানাই সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রেমাটোলজিস্ট, এবং আমরা আজ কথা বলেছি গাউট বাত রোগ এবং চিকিৎসা নিয়ে। আমাদের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসি জিওপ্যাসেট। দর্শক, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.